বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনুস শলজের সাইডলাইন বৈঠক। গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস জার্মানির। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তর জনপদে। ভূ রাজনৈতিক জটিলতার অবসান চান অধিকার কর্মীরা। এনবিআরের ক্ষমতা কমিয়ে রাজস্ব আদায়ে সীমাবদ্ধ রাখতে চায় সংস্কার কমিটি। নীতি ঠিক করতে আলাদা কমিশনের প্রস্তাব ইতিবাচক হলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। এবং অবৈধ অভিবাসীদের লুকানোর জায়গাও রাখছে না ট্রাম্প প্রশাসন। অভিযান চালানো হবে স্কুল ও গির্জায়। রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে মস্কোর উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় জার্মানির চ্যান্সেলর সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সাইডলাইনে ওলফ শলাজের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে জুলাই বিপ্লব, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে। এই সময় গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শলজ। রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থনও চেয়েছেন ডক্টর ইউনুস। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সভা, যেখানে ভূ রাজনৈতিক পরিস্থিতি সামলানো ও জীবনমানের উন্নয়নে প্রবৃদ্ধি বাড়ানোর উপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মানির শলসের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় শলসকে রাষ্ট্র সংস্কারের গঠিত কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। দুই নেতা জুলাই বিপ্লবের কারণ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলাপ করেন বৈঠকে। এ সময় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জার্মানির চ্যান্সেলর। দুই নেতার বৈঠকে উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ সহ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গ। জার্মান ব্যবসায়ীদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান অধ্যাপক ইউনুস। এছাড়া রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন কামনা করেন। সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টফ হোয়েকসনের। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি অনলাইনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধে ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে আইন প্রণয়নের পরামর্শ দেন। এদিন সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির। এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লিস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনুস। ডাব্লিউইএফ এর এবারের বার্ষিক সভায় বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে উত্তরে 2 কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে বলে প্রত্যাশা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনার অপেক্ষায় আছেন তারা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তাই বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত। একের পর এক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি, আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহা দুর্যোগ। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা সংস্কারে মহাপরিকল্পনা বাস্তবায়নের। এটা আমাদের রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে। রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণ হবে। আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। 2018 সালে সমীক্ষা শেষে চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত। এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায়। ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরদিন সোমবার 4 দিনের সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা, কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন।
পরিচর্যা ও সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙন প্লাবনে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিডনি, লিভার ও হার্টের জটিলতা দূর করার চেষ্টা চালাচ্ছেন লন্ডনের চিকিৎসকরা। স্থানীয় সময়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসার জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত হচ্ছেন আরও 2 জন বিশেষজ্ঞ। কারাগারে বন্দী থাকা অবস্থায় চিকিৎসা না পাওয়ার পাশাপাশি বয়স এবং শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সেবা ধাপগুলো নির্ধারণ করা হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে ওনার কিডনি এবং লিভার আর হার্ট, এই 3টার জটিলতা একসাথে নিরসন করা, এটার জন্যই সবাই চেষ্টা করছে। সেটা হয়তো আগামী 2-3 দিন পরে, যখন আবার মেডিকেল বোর্ডের আরও কিছু এক্সটেন্ডেড মেম্বার আছেন, ওনারাও এই দেশের এবং দেশের বাইরের, ওনারাও আবার সেটার মধ্যে ওনাদের মতামত দিবেন। পরবর্তীতে সে অনুযায়ী ইনশাল্লাহ ওনার চিকিৎসা চলবে। তো ওনার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই ওনার সুস্থতার জন্য। সকালের সময় আরও থাকছে, বগুড়ায় হালকা প্রকৌশল শিল্পে বিপ্লব, তৈরি হচ্ছে দেশীয় চাহিদার অর্থে কৃষি যন্ত্রপাতি, ভ্যাট ট্যাক্সের সামঞ্জস্য আনার তাগিদ উদ্যোক্তাদের। উত্তরের জনপদে শীতের দাপট, বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের মুন্সিপাড়ায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং নওগাঁ সদর হাসপাতালে আছেন MR রকি। সরাসরি শুরুতে যাচ্ছি রকির কাছে। কনকনে ঠান্ডা, সেই সঙ্গে হিম বাতাস এবং ঝরছে কুয়াশা। চলতি সপ্তাহে এসে শীতের যে দাপট, শীতের যে তীব্রতা, তা কিন্তু আরেক দফা বেড়েছে এবং এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে এই মুহূর্তে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং যদিও আবহাওয়া অফিস বলছে তাপমাত্রার পারদ কিন্তু ওঠানামা করছে, দিনের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাচ্ছে এবং এই তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে স্বাভাবিক জনজীবনের এক ধরনের ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম এবং এই সপ্তাহ জুড়েই কিন্তু এই তাপমাত্রা বিরাজ করার কারণে রোগবালাইয়ের যে প্রকোপগুলো রয়েছে শীতজনিত, এটা কিন্তু অনেকটাই বেড়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া, এই জাতীয় রোগের প্রকোপ নিয়েই শিশুদের ভর্তি করানো হচ্ছে। রোগীদের প্রকোপ এখানে বাড়তি আমরা লক্ষ্য করছি এবং চলতি সপ্তাহে কিন্তু তাপমাত্রার যে পারদ, তা কিন্তু রাতে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে এবং প্রয়োজন ছাড়া কিন্তু দিনের আলোতে অনেকেই বের না হচ্ছেন এবং বের হওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন এই বৈরী আবহাওয়ায় শিশু এবং বয়স্কদের একটা বাড়তি সুরক্ষার মধ্যে রাখার কথা তাদের তাগিদ দেওয়া হয়েছে। এবং আমরা দেখছিলাম গত কালকের যে কিন্তু তাপমাত্রার যে পারদ বা ঘন কুয়াশা, সে সাথে ঝিরঝির করে শিশির ঝরছে বাইরে এবং এই আবহাওয়াকে একেবারে অসহনীয় এবং মাঘ মাসের এই প্রথম সপ্তাহে এসে কিন্তু প্রকৃত শীতের যে রূপ, শীতের যে দাপট, তা কিন্তু এই মুহূর্তে এই জনপদের উপরে বয়ে যাওয়ার কারণে এই এলাকার মানুষ অনেকটাই উপলব্ধি করছে, অনেকটাই শীতকে তারা কিন্তু এই মুহূর্তে তাদের পরখ করতে হচ্ছে। তবে এই বৈরী আবহাওয়াকে চিকিৎসকরা বিগত দিনগুলোর চেয়ে কিন্তু যে বিষয়টি বলছে, হঠাৎ যেহেতু তাপমাত্রা নিচে নেমে গিয়েছে এবং এই তাপমাত্রার কারণেই অস্বাভাবিক কিন্তু রোগ বালাইয়ের প্রকোপ ও বাড়তির দিকে তারা তাগিদ দিচ্ছেন এবং এই সময়টাতে বাসি খাবার পরিহারের কথা বলা হয়েছে এবং প্রয়োজন ছাড়া শিশুদেরকে ঘর থেকে বের না করার কথা বলা হচ্ছে। অন্যদিকে বয়স্কদের শ্বাস প্রশ্বাস যাদের রয়েছে, এই জাতীয় বয়স্ক শ্বাস প্রশ্বাস রোগীদের ক্ষেত্রে কিন্তু একটা বাড়তি সতর্কতার তাগিদই বেশি দেওয়া হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা কিন্তু দিনে এবং রাতের বড় ধরনের একটা তারতম্যের কারণেই কিন্তু এই শীতের যে দাপট, শীতের যে প্রকৃত রূপ ফুটে উঠেছে এবং আগামী আরো 2-1 দিন কিন্তু অব্যাহত থাকবে। আবহাওয়া অফিসের বার্তা কিন্তু এমনই জানান দিয়েছে। আমরা শীতের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন গোলাম নবী দুলাল দিনাজপুরে, জানাবেন সেখানকার শীতের সার্বিক খবর। গত 3 দিন ধরে কিন্তু এই অঞ্চলে শীতের প্রকোপ কিন্তু অনেক বেশি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতল হাওয়া এবং কুয়াশা। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি শহরের মুন্সিপাড়া এলাকায় দাঁড়িয়ে রয়েছি। এখন পর্যন্ত যে অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে দেখা যাচ্ছে। এই শীতে আপনার সব শ্রেণী পেশার মানুষ কিন্তু একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছেন। বিশেষ করে কুয়াশার কারণে আপনার মানুষের
সংকট কিন্তু অনেক বেড়েছে। বিশেষ করে আপনার যারা আছে কৃষি শ্রমিক গ্রামে গঞ্জে যারা আসেন, যারা কাজের সন্ধানে আপনার ছোটোখাটো যানবাহন নিয়ে শহরে আসেন, তারা কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে পড়েন। এবং যারা বীজতলা তৈরি করেন কৃষকরা, তারা খুব কষ্টের মধ্যে রয়েছেন। আমরা এখানকার যারা মানুষ তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই শীতের কষ্ট অবর্ণনীয়। আপনার গতকাল যেটা তাপমাত্রা ছিল আবহাওয়া অফিস থেকে যেটা জেনেছি 10.1 ডিগ্রি, কিন্তু আজকে সেটি কিছুটা বাড়লো 12.8 ডিগ্রিতে এসেছে। এবং হিমেল যে বাতাস সেটা কিন্তু 3 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। এই কারণে শীতের যে তীব্রতা মানুষের মধ্যে কিন্তু একটা খুব কষ্টে দেখা দিয়েছে। বাধ্য হয়ে অনেকে আপনার কাজের সন্ধানে তারা যারা আসছেন এবং যারা চাকরি করেন এবং অনেক স্টুডেন্ট যারা আছে স্কুলে যাচ্ছেন, তারা খুব কষ্ট করে তারা বের হচ্ছেন এবং সবাই কিন্তু তাদের দুর্ভোগের কথা বলেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কি শীত বস্ত্র বিতরণে বিভিন্ন জায়গায় তারা করেছেন এবং তারা এখনও এটা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে অনেকের জন্য আপনার শীত বস্ত্র অনেক প্রয়োজন, বিশেষ করে যারা বাস টার্মিনাল, রেল স্টেশন, বিভিন্ন শপিং মহলে থাকেন, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। আমরা আরেকটি বিষয় যেটা বলে রাখি যে যারা প্রবীণ এবং শিশু তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি চিকিৎসা নিচ্ছেন। আবার যারা গরিব এবং তারা আপনার শীত বস্ত্রের জন্য অনেকে আমরা হকার্স মার্কেটও আমরা তাদের দেখি যে শীত বস্ত্র আপনার কেনার জন্য হকার্স মার্কেটে যাচ্ছেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং দিনাজপুরে। ভালো নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোপালগঞ্জে শহীদদের পরিবার। স্বজন হারানোর স্মৃতি বুকে নিয়ে কোনো পরিবার হচ্ছে দারিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত, কোনো পরিবার স্বপ্ন ভাঙা নির্মম সত্য মেনে নিয়ে ঘোরাচ্ছে জীবনের চাকা। আছে সরকারি সহযোগিতা না পাওয়ার ক্ষোভও। HM মানিকে তোলা ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। স্বামী থাকতে তো মনে করেন আমার বাচ্চাদের কত কিছু আনিয়ে দিয়েছে, সবাই দেখে। এখন আমি বাচ্চাদের একটা বিস্কুট কিনে খাওয়াবো, সেই টাকাটা আমার কাছে নাই। মায়ের কোলে হাসি মুখে 3 মাসের ফুটফুটে ছোট্ট শিশু। সে জানে না তার বাবা বেঁচে নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার বাবা শহীদ হয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুরের গঙ্গারামপুর গ্রামের ছোট্ট জীর্ণ ঘরে ছিল স্ত্রী সন্তানদের নিয়ে বাবু মোল্লার সুখের সংসার। ঋণের টাকা পরিশোধের আশায় রিকশা চালাতে রাজধানীর ঢাকায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে 3 শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তার স্ত্রী। বাচ্চাদের খাবারও ঠিক মতন জোটে না এখন। অনেকটা অনাহারেই দিন কাটাতে হচ্ছে শিল্পী বেগম ও তার শিশু সন্তানদের। বাজারঘাটও কথা না, গ্রামের লোকেরা কিছু চাল ডাল দিছিল, আমার সাহায্য করছিল। ওই চাল ডাল আছে এখনও, ওইটাই খাইতেছি। আবার এখন আমার রান্না করে খাবো, সেই মানে রান্না করতে তো জালতির দরকার হয়, সেটাও আমার ঘরে নাই। বড় আলেম হবেন এই স্বপ্নে ঢাকার সাইনবোর্ড এলাকার আহসানুল হিকমা মাদ্রাসায় ভর্তি হয় 24 বছর বয়সের মইনুল ইসলাম। কিন্তু পৃথিবীর যাত্রায় মায়ের আগেই সন্তানকে চলে যেতে হবে তা কখনো ভাবতে পারেননি মাহফুজা বেগম। 21 জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়। অশ্রুসিক্ত চোখে আজও সন্তানকে খুঁজে ফেরেন গর্ভধারিণী মা। অনেক ভালো ছিল আমার সন্তান রাজপুত্র ছিল। আমার সন্তানের মতো সন্তান হয় না পৃথিবীতে, এরকম সন্তান মনে হয় আর কারো নাই। আমার মনে হয় যেমন চেহারা ছবি ছিলাম তেমন নম্রভদ্র, তেমন আপনার চলাফেরা, মানে আমার ঘরে আসলে মানে আমার ঘরে আলো আলো হয়ে যেত। আমার সন্তান যখন ঘরে ঢুকতো মানে তাকে নূরের আলো আমার ঘরে ফুটে উঠছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহত পরিবারগুলো সহায়তার দাবি করেন, পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তোর বাইরে হাসপাতালে নিয়েছি, এখন সিটি স্ক্যান করা লাগবে, এরপরে জানা যাবে। রাত 11টার সময় শুনি মারা গেছে। রতনের যে 2টা ভাই বোন, যে আমার স্বামীর হাতে সমস্যা প্রতিবন্ধী, তার বোনেরও হাতের সমস্যা প্রতিবন্ধী। রতনী আমাদের সংসার অনেক মানে কষ্ট করে চালাইতো। কমানো হচ্ছে NBR এর ক্ষমতা, শুধু রাজস্ব আদায় করবে সংস্থাটি, আর নীতি কৌশল ঠিক করবে আলাদা কমিশন। এমনটাই চায় NBR সংস্কার কমিটি। তাদের যুক্তি, এতে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে হয়রানির হাত থেকে মুক্তি পাবেন করদাতা, বাড়বে রাজস্ব আদায়। এটি ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে দীর্ঘমেয়াদে জটিলতা তৈরির শঙ্কা অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। একই লোক গুলিও করবে আবার নিজেও FIR লিখবে, এটা হবে না। আপনি যদি নিজেই ইমপ্লিমেন্টার হন এবং নিজেই পলিসি মেকার হন, সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আপনার পারফরমেন্স এফেক্টেড হবে। ওই জন্যে আলাদা করা।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশের যোগান দেয় সংস্থাটি। এজন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক। বর্তমানে এনবিআর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডির অধীন একটি সংস্থা। সংস্থাটি একই সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন করে ও রাজস্ব আহরণ করে। আইআরডি সচিবই পালন করেন এনবিআর এর চেয়ারম্যানের দায়িত্ব। এনবিআর সংস্কার কমিটির সুপারিশ হলো এনবিআর এর কাজ হবে শুধু রাজস্ব আদায়। এনবিআর এর যিনি প্রধান হবেন এনবিআর ওর কাজ হবে ইমপ্লিমেন্ট করা। ওর কাজ কোনোভাবেই এসআরও জারি করা হবে না, ওর কাজ কোনোভাবেই অর্থ আইন তৈরি করা হবে না, ট্রাইব্যুনাল ওর কাজ থাকবে না, ওইটা আসবে আলাদাভাবে। ভ্যাট, ট্যাক্স, শুল্ক সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা থাকবে আলাদা বিভাগ বা কমিশনের হাতে। এর অধীনে অর্থ, বাণিজ্য, শিল্পসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ 15 থেকে 16 সদস্যের একটি স্থায়ী উপদেষ্টা পরিষদ থাকবে। কমিশন বা বিভাগ যত নীতি গ্রহণ করবে তা অবশ্যই ওই কমিটির মাধ্যমে অনুমোদন হতে হবে। পরে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে এনবিআর। স্থায়ীভাবে একটি পরামর্শ কমিটি একবার গেজেট নোটিফিকেশন করে দেওয়া হবে। সে কথার কথা 15 বা 16 জন সদস্য। ওই যে নীতি নির্ধারণ করা হবে, যা কিছু করা হবে, অর্থ আইনে কি যাবে, এটা কি যাবে, সেটা কিন্তু ওই কমিটি সাথে আলোচনা করেই হবে। তাহলে আর স্টেক হোল্ডারের সাথে দূরত্বটা থাকবে না। ব্যবসায়ীরা বলছেন এনবিআর এর এমন বিভাজন দীর্ঘদিন ধরেই চাচ্ছেন তারা। এটা আমরা খুবই পজিটিভলি দেখছি। এটা আরো আগে যদি হতো এটা আরো ভালো হতো। প্রাথমিকভাবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অর্থনীতিবিদদের। আলাদা হওয়ার ব্যাপারে আমার মনে হয় না বিশেষজ্ঞদের মধ্যে তেমন দ্বিমত আছে। কিভাবে এটা আলাদা করা হবে সেটা নিয়ে কিন্তু প্রচুর দ্বিমত আছে। যেটা যদি একটা সম্পূর্ণ সেপারেট একটা পলিসি মেকিং অথরিটি হয়, সেটা যেই কমিশন বলেন, অথরিটি বলেন, সেটা একটা ডিটেইলের ব্যাপার। কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে থাকলে ওই জেলাও সেই পদ্ধতিতে পরিণত হবে। এটা ইভেন অর্থ বিভাগের ভিতরে রাখাটাও ঝুঁকিপূর্ণ। গত অক্টোবরে এনবিআর সংস্কারে 5 সদস্যের পরামর্শ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়াই প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের হাত ধরে বগুড়ায় গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। ভাগ্যের চাকা ঘুরেছে লক্ষাধিক মানুষের। দেশের চাহিদার অর্ধেকের বেশি কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে এখানে। তবে আমদানি করা যন্ত্রাংশের দাম ওঠানামা ও চীন থেকে আমদানি করা যন্ত্রের ভ্যাট ট্যাক্স কম হওয়ায় প্রতিযোগিতা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। এই শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও হালকা প্রকৌশল শিল্পের বড় বড় আধুনিক মেশিন চালাতে তারা পারদর্শী। দক্ষ হাতে নিখুঁতভাবে তৈরি করছেন টিউবওয়েল, সেচ পাম্প বা ফিল্টারের মতো কৃষি যন্ত্রপাতি। সময়ের ব্যবধানে যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রপাতিও। বগুড়ায় কৃষি যন্ত্রাংশের 500 ওয়ার্কশপ ছাড়াও গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্পের 600-র বেশি কারখানা। চাহিদা 70 থেকে 75% কৃষি যন্ত্রপাতির যোগান দেয় এসব কারখানা। মোটামুটি কাজ করে আমার পরিবার ভালোভাবে চলে। আরো হয়তো অনেক আছে, সেটা সুবিধা করলে ভালো হবে। কারখানা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমাদের পরিবারের অনেক সুবিধা হয়েছে। আমরা কাজ করে খেতে পারছি। স্বামীর কামাই যে সংসার চলে না, উভয়ে স্বামী স্ত্রী মিলে আমরা কর্মে নামিছি। আরো অনেকেরই কর্মসংস্থান এখানে হয়েছে বা ওনারা কাজ করতেছে অনেকদিন যাবত। সবারই মোটামুটি ভালো হয়েছে। কারখানা মালিকরা বলছেন আমদানি করা যন্ত্রের সঙ্গে দেশে উৎপাদিত যন্ত্রের ভ্যাট ট্যাক্সের সামঞ্জস্য না থাকায় তারা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। যদি এই চায়না ইম্পোর্ট করা মাল এর উপর যদি একটু ভ্যাট ট্যাক্স বেড়ে দিয়ে, আর আমরা যে মাল কাঁচা মালগুলো ব্যবহার করি সেগুলোর উপর থেকে যদি ভ্যাট ট্যাক্স কমায় দেয়, ভালো পার্টস তৈরি করে গুণগত মান উন্নত করে আমাদের চাহিদাও মেটাতে পারবো, আবার বিদেশেও রপ্তানি করতে পারবো। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন ব্যবসা প্রসারে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাদেরকে সর্বোচ্চ সহায়তা করে যাচ্ছে আর কি। বগুড়াতে অনেক শিল্প কারখানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা একটা চেষ্টা করে যাচ্ছি। সেই পারপাসে আমরা দ্বিতীয় শিল্পনগরীর কাজ আমরা অনেক আগে থেকে আমরা শুরু করছি। আমাদের শিল্পনগরীর দ্বিতীয় শিল্পনগরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিকে বগুড়া B6 শিল্পনগরে বর্তমানে চালু 87টি শিল্প প্লটের মধ্যে 71টিতেই গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। রাজশাহী বিভাগে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর নেই বর্জ্য ব্যবস্থাপনা নিজস্ব কোনো প্ল্যান্ট।
দিনের পর দিন এসব প্রতিষ্ঠানে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। সাইফুর রহমান রকি রিপোর্ট। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সিরিঞ্জ, সুই, রোগীর ব্যবহৃত ব্যান্ডেজ, তুলা। পশু পাখির মাধ্যমে এসব মেডিকেল বর্জ্য ছড়িয়ে পড়ছে। রাজশাহী বিভাগে প্রায় 500 সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক রয়েছে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া কোনো প্রতিষ্ঠানের নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা। কোনো প্রতিষ্ঠানে খোলা কক্ষে স্তূপ করে রাখা হয় এসব বর্জ্য। সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা বর্জ্যগুলো ওনারা যখন নিতে আসে তখন আমরা এগুলো তাদের মাধ্যমে দিয়ে দিই। নিজস্বভাবে কোনো ব্যবস্থাপনা নাই, এটা আপনার সরকারিভাবে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে তারা এসে প্রতিদিন বর্জ্য ট্রাকে করে নিয়ে যেয়ে ওরা পয় নিষ্কাশন করে। রাজশাহী মহানগর ও নাটোরে 2020 সাল থেকে হাসপাতালের বর্জ্য সংগ্রহ করে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। পরে বিভিন্নভাবে বর্জ্য নষ্ট করা হয়। আমাদের এখানে এক কথা জবাব, যেগুলো পোড়ানো সম্ভব সেটা প্রত্যেকটা আমরা পোড়াই ফেলি, সেটাই ইনসিনারেশন করি আর কি। আর প্লাস্টিক টাইপের যে আইটেমগুলো আছে এগুলো আমরা রিসাইকেল করি। আর এটা বাদেও কিছু থাকে, যেমন গজ, ব্যান্ডিজ, তুলা, যেগুলো আপনার ওয়েট মানে আপনার ভেজা, এগুলোকে আমরা না পুড়াতে পারতেছি না আবার রিসাইকেল করতে পারতেছি, সেক্ষেত্রে এটাকে আমরা আবার অটোক্লেভিং করি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 2 টন বর্জ্য জমা হয়। মর্গের সামনে একটি ট্রান্সফার স্টেশনে প্রতিদিন এই বর্জ্যগুলো জমা করা হয়। অভিযোগ উঠেছে, অব্যবস্থাপনার কারণে অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও পড়ে থাকে মেডিকেল বর্জ্য। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। এটা যদি একটু দূরে হতো তাহলে মনে হয় এখান থেকে যেটা রোগ জীবাণুটা ছড়াচ্ছে এটা ছড়াতো না। কাবার গাড়িতে আমরা 8 টন 9 টন ময়লার নামে আমরা পৌরসভার আন্ডারে নির্ধারিত জায়গাতে আমরা গোপনে ফেলে। এদিকে সিরাজগঞ্জের হাসপাতালগুলোর বর্জ্য ব্যবস্থাপনারও বেহাল দশা। জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার পাশাপাশি পড়ে আছে বিভিন্ন মেডিকেল বর্জ্য। তবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য একটি এনজিওর সঙ্গে আলোচনা চলছে বলে জানান সিভিল সার্জন। সিরাজগঞ্জ জেলায় বাংলাদেশের মধ্যে প্রথম এই বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর একটা প্রকল্প চালু হতে যাচ্ছে, যেখানে আমাদেরকে সহযোগিতা করবে স্বপ্ন এনজিও। বেসরকারি ক্লিনিকগুলো আছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, তাদের কাছ থেকে এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছ থেকে এই বর্জ্যগুলি আনা হবে। রাজশাহী বিভাগের 8 জেলায় সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে প্রতিদিন প্রায় 12 টন মেডিকেল বর্জ্য জমা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রকাশ্যে চলছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, এমনকি কৃষি জমি থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে ডোবা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা মহানন্দা নদী তীরের 8টি স্থানে ক্ষতির মুখে বাঁধ। প্রভাবশালীদের দাপটে অসহায় এলাকাবাসী। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিলেও নির্বাক উপজেলা ও জেলা প্রশাসন। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। বাঁধের কাছেই নদী থেকে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। পাশেই বাঁধের অপর পাশে কৃষি জমি থেকে এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি ট্রাকে করে পরিবহন করা হচ্ছে অন্যত্র। ভাঙন রোধে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীর তীরে 8টি স্থানে বাঁধ নির্মাণ করা হয়। এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালীর কয়েকটি চক্র প্রকাশ্যে বাঁধগুলোর পাশ থেকে বালু ও মাটি কাটছে। এতে একদিকে কৃষি জমি ডোবায় পরিণত হচ্ছে, অন্যদিকে ঝুঁকিতে পড়েছে বাঁধ। শিগগিরই পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে আবারও নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। মাটিগুলা কাটার পরে তো আমাদের ভূমি নষ্ট হচ্ছে, আপনার ফসলি জমি নষ্ট হচ্ছে। এসবভাবে মাটি কাটলে বাঁধের আশেপাশে নিয়ে এইগুলো বাড়িগুলো করে এসছে, ওই চর থেকে আসছে, এদেরও বাড়ি ঘর হুমকির মধ্যে পড়ে গেছে। নদী যখন এগিয়ে যাবে তখন মনে করেন যে এলাকাটা বিলীন হয়ে যাবে। সরকার লোক আসছে, আইসা 10 টাকা খাচ্ছে, খায় আবার ফিরে যাচ্ছে, আবার রাতে কেটে নিয়ে চলে যাচ্ছে। অবৈধভাবে নদী থেকে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায় সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা ও জেলা প্রশাসনের দায়িত্বশীলরা। অনুমোদন ছাড়া কোনো বালু উত্তোলন আমরা এলাও করব না এবং এতে যা করার আমরা সেই ব্যবস্থাটাই গ্রহণ করব। পুলিশের দেওয়া তথ্য মতে সদর ও শিবগঞ্জ উপজেলায় বালু ও মাটি কাটা নিয়ে একাধিক দল তৈরি হয়েছে। 2023 সালে 23 এপ্রিল সদর উপজেলার জনতার হাট এলাকায় মাটি কাটা দ্বন্দ্বে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।
পাবনার হাসপাতালগুলোতে গত 4 মাস ধরে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন কুকুরের কামড়ে আহতরা। সরকারি ভ্যাকসিন না পেয়ে বেশি দামে দোকান থেকে কিনতে হচ্ছে তাদের। তবে শিগগিরই চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। সবুজ মোল্লার রিপোর্ট। হাসপাতালের জলাতঙ্কের সেবা প্রদান কক্ষে রোগীদের ভিড়। কুকুরের কামড়ে আহত হয়ে ভ্যাকসিন নিচ্ছেন তারা। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সম্প্রতি পাবনা জেলায় বেড়েছে কুকুরের কামড়ে আক্রান্তদের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে সেবা নিতে আসছেন রোগীরা। তবে জেলার সরকারি হাসপাতালগুলোতে গত 4 মাস ধরে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। রোগী ও স্বজনরা বলছেন ভ্যাকসিন না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে বেশি দামে ওষুধের দোকান থেকে কিনছেন। এতে বিপাকে পড়েছেন তারা। 2-3টা অফিসে ঘুরছি, তার টিকাটা এখনো পাই নাই। সদরে আসছি, তারা এখন বলতেছে আমরা এটা জানি না। ভ্যাকসিন নিতে আইছিলাম, তা ভ্যাকসিন পেলাম না, নষ্টে টাকা দিয়ে কিনে নিতে হলো। বলতে যে আপনি টিকিটটা ডাক্তার সাথে আলাপ করেন, ঠিক আছে। তবে শিগগিরই চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর আশ্বাস সিভিল সার্জনের। সম্প্রতি দেখা যাচ্ছে যে কুকুরের কামড়ের প্রভাবটা বেড়ে গেছে, যে কারণে আমাদের যে প্রত্যাশিত যে ভ্যাকসিনটা আমরা পাই সেই ভ্যাকসিনের পরিমাণটা কিছুটা কমে গেছে। এই বিষয়টা উল্লেখ করে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা চিঠি প্রেরণ করছি। আমরা আশা করছি দ্রুত সময়ে আমরা কুকুরের কামড়ের যে এইটা আছে ভ্যাকসিনটা আছে, ভ্যাকসিনটা আমরা পেয়ে যাবো আশা করছি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে পাবনায় প্রতি মাসে গড়ে 700 থেকে 800 জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োজন হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। আন্তর্জাতিক অবৈধ অভিবাসীদের ধরতে দীর্ঘদিনের নীতি ভেঙে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালাবে পুলিশ। শিগগিরই এতে সম্মতি দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধেও পুতিনকে ফোন করবেন ট্রাম্প। এতে রাজি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে চলা মস্কো কিয়েভ সংঘাত শেষ করাই ট্রাম্প প্রশাসনের নীতি বলে বার্তা দিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। প্রেসিডেন্ট পদের ক্ষমতা গ্রহণের পরে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ দেখছে বিশ্ব। এবার অবৈধ অভিবাসীদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযান চালাতে শিগগিরই সম্মতি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান। বলেন, গ্রেফতার এড়াতে অপরাধীরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে লুকাতে পারবেন না। বাইডেনের চেয়ে বর্তমান প্রেসিডেন্টের শাসনামল কিভাবে ভিন্ন হতে চলেছে তাই এখন দেখা যাবে। এর আগে 2011 সালে সংবেদনশীল এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতারে বিরত থাকার একটি নীতি নির্ধারণ করে অভিবাসন এবং শুল্ক বিভাগ। একই ধারা অব্যাহত রাখে বাইডেন প্রশাসনও। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় দিনে আলোচনায় ছিল রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রসঙ্গ। এ নিয়ে পুতিনকে ফোন করবেন ট্রাম্প। মঙ্গলবার বিবিসি টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে পেন্টাগনের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি বলেন, পুতিন যদি যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দেন তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি শক্তি ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র তখন ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে, আর বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে। এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনে কোয়াড সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্ক রুবিও। মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা হুমকি মোকাবিলায় এদিন অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের প্রতিনিধির সঙ্গে দেখা করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনুস শলজের সাইডলাইন বৈঠক। গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস জার্মানির। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তরের জনপদে। ভূ রাজনৈতিক জটিলতার অবসান চান অধিকার কর্মী। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।